হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। এই গরমের মধ্যেও জ্যাকেট পরে গ্লোভস পরে রাইডে যেতে হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে এখন আমি যাচ্ছি একটা লং রাইডে। লং রাইড বলতে ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, তো এই উপলক্ষেই বাসায় যেতে হবে। এখান থেকে এক মিনিট, আমি ট্রিপ মিটার এখনও জিরো করিনি, ট্রিপ বি জিরো করে দিই। ওকে, তো এখান থেকে আমার বাসা অলমোস্ট 150 কিলোমিটার। তো বড় একটা রাইড হবে, মাঝখানে ফেরি আছে, ফেরিঘাট হয়ে যাব। তো কারণ আমি থাকি সাভারে, সাভার থেকে মানিকগঞ্জ ফেরিঘাটটা কাছে। পদ্মা সেতুতে যাইতে গেলে আমাকে পুরো ঢাকা পার করে যেতে হবে। আর এখন ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, আর আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6:09। শুক্রবার হলো, সকাল হলো, তাতে কি ঈদের ছুটি শুরু হয়েছে মানে আজকে সব জায়গায় জ্যাম লাগবে। তো সাভারের পর থেকে কোনো জ্যাম নাই, নবীনগরের পর থেকে তেমন মানিকগঞ্জের দিকে অত জ্যাম পাওয়া যায় না। এই কারণে আমি সবসময় এই রাস্তা প্রেফার করি। একবার আমার অনেক শখ হয়েছিল যে আমি পদ্মা সেতু হয়ে তারপরে বাসায় যাব। যেহেতু পদ্মা সেতু হয়েছে, একবারও যাওয়া হয় না, প্রত্যেকবার এই ফেরিঘাট হয়ে যাওয়া হয়। কারণ নবীনগর থেকে ফেরিটা কাছে। তো পদ্মায় যখন আমি যাব, তো আমার এই নবীনগর থেকে আমার এই ঢাকা পার করে মানে সায়দাবাদ পার করতে আমার 3 ঘন্টা সময় লাগে জ্যামের মধ্যে। তো 3 ঘন্টার পরে আমি ওখান থেকে আরও প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে আমার ঝিনাইদহ পৌঁছাইতে। বাট আমি যদি এই ফেরি হয়ে যাইতাম তাহলে আমি টোটাল 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। তো যাই হোক, ব্যাগ ঠিকঠাক আছে তো? ওকে, ব্যাগ ঠিকঠাক আছে, তো লেটস এনজয় দি রাইড। মর্নিং রাইডের মজাটাই অন্যরকম। তো এইখানে আমি আমার রেইনকোটটা ঝুলাই রাখছি। একটা সুবিধা হচ্ছে কি, রেইনকোট এভাবে ঝুলানোর যে বৃষ্টি হলে ব্যাগ খোলা লাগবে না আমার, আমি দ্রুত বের করতে পারবো। আর আজকে আমি একদম ফ্রি, কারণ আমার ঘাড়ে কোনো ব্যাগ নাই, যা ছিল সব পিছনে বেঁধে দিয়েছি। তো এভাবে আগাতে থাকি। কত দূরে? কেবল 5.8 কিলোমিটার আসছি। অলমোস্ট 57 কিলোমিটার পরে ফেরিঘাট পাবো। ফেরি পার করার পরে মেবি 90 to 95 কিলোমিটার্স। এই মানিকগঞ্জের ফেরির এইখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে এই লাইনের জার্নিটা অনেক ইজি হয়ে যেত। প্রথমত এই ঘাট ভাড়া সহ ফেরি ভাড়া দেওয়া লাগে 140 টাকা, আর তারপরে ফেরি পার করতে লাগে অলমোস্ট 40 মিনিট থেকে 1 ঘন্টা। তো এত কিছুর পরে মানে হিউজ একটা টাইম নষ্ট হয় এখানে, অলমোস্ট 1 ঘন্টা। তবে অনেকের জন্য এটা একটা ব্রেক হয়ে যায়, যারা খুব লং চালায় আসছে তাদের জন্য। তবে মাত্র 50-60 কিলোমিটার চালায় 1 ঘন্টার, এরকম একটা ব্রেক মানায় না। যাই হোক, আমার গাড়িতে 2 দাগ তেল আছে, 1 দাগে নামলে কোনো একটা জায়গা থেকে ভরে নেব। ততক্ষণ পর্যন্ত আগাতে থাকি।
লেটস এনজয়। তো পার করে আসলাম মানিকগঞ্জ শহর। এই পাশের রাস্তাটা অনেক সুন্দর, মানিকগঞ্জ পার করার পরে এই ফেরিঘাট পর্যন্ত। তো আজকে রাস্তায় অনেকগুলো গরুর ট্রাক, মানে ফাঁকা ট্রাকগুলো সব ফিরছে। রাতের বেলা হয়তো গরু নিয়ে আসছে, সেগুলো এখন ফিরছে। তো আজকে যতগুলো ট্রাক, মানে এই রিটার্ন ফাঁকা গরুর ট্রাক, এইগুলো সবগুলো করা একদম হাই স্পিডে। এদেরকে আজকে ওভারটেক করতে যে ভালো রকমের একটা প্যারা খাওয়া লাগছে। অলমোস্ট 70 to 80 এদের স্পিড থাকছে। আসার পথে অনেকগুলোই দেখলাম। এখন বাজে 6:50। এই শিল্পী বাস কোনোদিন যদি ভালো মতো চালায়, সব সময় এরা একদম ব্যাকা একটা লাইনে থাকবেই। এদের আমি কখনো তেমন সোজা লাইনে দেখি নাই। এখান থেকে উত্তলি 14 কিলো, তো 14 কিলো পরে আমরা বামে ঢুকে যাব পাটুরিয়া ফেরিঘাটের দিকে। আর সোজা গেলে আরিচা ফেরিঘাট। আরিচা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটা উঠছে পাবনাতে। আর বামের যে পাটুরিয়া ফেরিঘাট, সেটা যে মিলছে রাজবাড়ির দৌলদিয়াতে। দৌলদিয়া ঘাটে এখন এই রাস্তাটা কিন্তু সুন্দর। মানিকগঞ্জের ওইদিকে রাস্তার মতো অত উঁচু নিচু না। তো এখন ছোট্ট একটা জিনিস দেখাই আপনাদের, যে আমার উইন্ডশিল্ড যেটা আছে, উইন্ডশিল্ডে একটা মাউন্ট করা আছে ক্যামেরার। তো এই মাউন্ট করাটা একটু প্যারার কাজ ছিল, কারণ উইন্ডশিল্ডের যে মাউন্টটা পাওয়া যায়, সেই মাউন্টটার মার্কেট প্রাইস অলমোস্ট 1500 টাকা। এটা খোলা, মানে লাগানো যায়, খোলা যায়। তো এখন আমি স্টুডেন্ট, আমার কাছে এত টাকা বাজেট নাই যে আমি 1500 টাকা দিয়ে একটা মাউন্ট কিনবো জাস্ট এই অ্যাঙ্গেল থেকে ভিউ নেওয়ার জন্য। তো আমি করি কি, যে একটা বেস মাউন্ট কিনি। বেস মাউন্টের মানে হেলমেটে যে মাউন্টটা বেস মাউন্ট করা, সেই মাউন্টটাই, যে এটা কার বেস মাউন্ট, এটা কিনে 80 টাকা দিয়ে। তারপরে 50 টাকা দিয়ে একটা সেই এমসিল, তারপরে হচ্ছে জে হুক একটা, আর উপরে ম্যাগনেটিক মাউন্ট, এটা অ্যাডভেঞ্চার কম্বোর সাথে যেটা দিছিল ওটা লাগাই রাখছি। একটা হেলমেটে আছে আর একটা এখানে। এইভাবে করে আমি উইন্ডশিল্ডের এই সেট আপটা করি। সেট আপটা সুন্দর আছে, ভিউ ভালো আসে, কাজ হলেই হলো। বারবার আমার খোলার দরকার নাই, এটা এভাবে থাকুক। যখন অনেক বেশি টাকা হবে তখন ওই দামি দামি জিনিস কিনবো। এখন টাকাও নাই, কেনার ইচ্ছাও নাই। তো গতকাল বিকালে না দুপুরের দিকে আমার হঠাৎ করে কি ভূতে ধরছে, আমি ঢাকার মধ্যে চলে গেছি। তো ঢাকার মধ্যে গিয়েছি ভালো কথা, কিন্তু কাহিনী হলো আমি যে পুরো ফেঁসে গেছি। কারণ ঈদের ছুটি, ঈদ 28 তারিখ। তো এই বেশি দিন নাই, আজকে সম্ভবত 23 তারিখ, ঠিক শিওর মনে নাই, 22 কি 23 হবে, 23 হওয়ার সম্ভাবনা বেশি। তো 23 তারিখ কি 22 তারিখ, আই ডোন্ট নো, আজকে শুক্রবার, ক্যালেন্ডার দেখে নেওয়া যাবে। তো 23, যাই হোক, আজকে যেই তারিখে হোক, আর ঈদ আর বেশি দিন নাই, 4 থেকে 5 দিন, মানে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। আর এদিকে কালকে ছিল বৃহস্পতিবার। গণহারে ঢাকার কোটি কোটি মানুষ ঢাকা ত্যাগ করছে। এত বাস, এত প্রাইভেট কার, মানে দুপুরবেলা থেকে শুরু হয়েছে, রাতে যে কী অবস্থা,
রাতেরবেলা নবীনগর পুরো জ্যাম হয়ে আছে। আমি যে বাইরে খাইতে যাব, আমি খাইতে যাওয়ার সুযোগ পাচ্ছি না। বাইক বের করবো কোন দিক দিয়ে, যাব কোন দিক দিয়ে, মানে কঠিন রকমের জ্যাম হয়েছিল। তো এই কারণে আমি ভাবছিলাম যে একটু ঘুমাই, জুম্মার নামাজ পড়ে আস্তে ধীরে বের হবো। কিন্তু একদিকে রোদ, তার দিকে ঈদের ছুটিতে যে ভিড়টা হবে, তার থেকে এক কাজ করি, বাসা তো বেশি দূর না, একবারে বাসায় যেয়ে ঘুমাই। তো আজকে মেঘলা আবহাওয়ার মধ্যে একটা জিনিস শেয়ার করি যে আজকে গাড়ি মোটামুটি ভালোই টেনে টুনে আগাইছি। তো বাসা থেকে মানে নবীনগর থেকে আমি 46.1 কিলোমিটার বাইক চালাই ফেলছি অলরেডি। আর আমার মাইলেজ পাচ্ছি আমি 49.7, মানে অস্থির একটা মাইলেজ দিচ্ছে আজকে, অলমোস্ট 50-এর কাছাকাছি। মানে এখনও আমার 1 লিটারও তেল খরচ হয়নি, কারণ আমি 46 কিলো আসছি। এখনও 4 কিলো গেলে আমার 1 লিটার তেল খরচ হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সুন্দর একটা মাইলেজ দিচ্ছে, মাইলেজটা ধরে রাখতে হবে, এভাবে এই গাড়ি চালিয়ে যেতে হবে। তো সুন্দর মাইলেজ, সুন্দর পরিবেশ, রোদ নেই, রাস্তা ফাঁকা, সকাল সকাল, মানে সুন্দর একটা রাইড হচ্ছে আজকে। দেখি এখন বাসায় পৌঁছাতে কতক্ষণ লাগে। আমি অলরেডি অনেক লেট, সম্ভবত আমার 10টা বাজতে পারে, দেখা যাক। আমি অলমোস্ট রাস্তাতে 13 মিনিট লেট করছি। এতক্ষণে আমার ফেরিঘাটে থাকার কথা। একটু স্লো চালাইছি মাঝে মধ্যে, আর 2-1 জায়গায় থামছি। ওকে, তো দেখা হচ্ছে ফেরিঘাটে। A few moments later. তো ফেরিতে ওঠার প্রস্তুতি, এই যে এই রাস্তা দিয়ে আসলাম। মানে ফেরিতে ওঠা একটা খারাপ পাহাড়ে ভাঙাচোরা। ব্যাগ মেবি পিছনে হেলে গেছে একটু, না ঠিক আছে। ফেরিতে উঠে পড়েছি। দেখি বাইকটা রাখি একদিকে চাপায়। তো 57.3 কিলো, বাসা থেকে রেডিয়েটর অন হয়ে গেছে, গাড়ি হিট হয়ে গেছে। 45 মাইলেজ, ওকে। গাড়ি চলছে আমার মোট 26,923। রেডিয়েটরটা অন হয়ে আছে কারণ গাড়ি অনেক হিট হয়ে গিয়েছে। তো ফেরির টিকিট 120, আর এটা 140, আর ঈদের সময় নেয় 150 করে। উড়ে যাস না, থাক, আমার পরে তোরে ফেলে দেবনি। তো এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনী হলো যে রাস্তা উপরে আর ফেরিঘাটটা নিচে। তো এখানে আমরা যখন ওই রাস্তার উপর ছিলাম, পুরো মাটির রাস্তা, তো যখন ট্রাকটা উপরে ওঠে, ট্রাকটা একটা ভারী জিনিস, ফুল গিয়ারে একদম হাওয়া ভু ভু করে বের করতে করতে ওঠে। তো আমরা এক সাইডে ছিলাম বাইকগুলা, আর ট্রাকটা উঠে এই যে ধুলা, এত ধুলা মারছে গায়ের উপরে, মানে ট্রাকের হাওয়া থেকে যে ধুলাটা আসছে, বাইক ব্যাগ সব ভরে গেছে, গ্লোভস অবস্থা, এই যে আমার বডির অবস্থা কি। তো এটাও কোনো পাহাড়ি অভিজ্ঞতার থেকে কম না, যেভাবে খাড়া একদম নিচের দিকে নামা বা ট্রাক তোলা চিকন রাস্তা দিয়ে। তো যাই হোক, এখন ফেরি পার করি। 2000 years later. এই ফেরি থেকে নামা ওঠাও একটা যুদ্ধের থেকে কম না। একদিকে উঁচু খাড়া রাস্তা, আবার দড়ি লাগাইছে এর মধ্যে, দড়িটা বেড়ানা, ট্রাক যায়, বাস যায়, রিক্সা। এই 7 নম্বর ঘাটে নামায় দিছে। আমার সবচেয়ে অপছন্দের ঘাট হচ্ছে 7 নম্বর ঘাট, কারণ 7 নম্বর ঘাট থেকে বের হয়ে অফরোড,
আর স্পোর্টস বাইক নিয়ে অফরোড করাটা কখনোই আমার পছন্দ নয়। অফরোডের জন্য লাগবে একটা অ্যাডভেঞ্চার, না হলে একটা ডার্ট বাইক, তখন হবে টান যে অফরোডিং কাকে বলে। কিন্তু স্পোর্টস বাইক অফরোডিংয়ের জন্য নয়, এটা শুধু অন রোডে টানাটানি করার জন্য। এই যে এই পর্যন্ত 7 নম্বর ফেরিঘাটের এই অফরোড। এখন বাম পাশে চলে গেলে আমি ডাইরেক্ট উঠে যাব, ডান দিকে গেলে অনেক দূর ঘুরে আসতে হবে। তো বাম পাশ দিয়ে আগাতে থাকি। ডান দিকে বাকি ঘাটগুলো সেই 1 2 3 4 5 6 যেইগুলোই আছে, যেহেতু এটা 7 তার মানে আগে 6টা আছে। এই জায়গাতে আমি অনেকভাবে আসছি, ডাইরেক্ট বাসে আসছি, ভেগে ভেগে আসছি, লঞ্চে আসছি, মানে যখন যেরকম টিকিটের অবস্থা। এই তো এটাই সেই দৌলদিয়া, কিছু একটা জন্য পপুলার, জানি না ওইসব কই আছে, তবে কখনো এখানে দাঁড়ানো উচিত না, যেহেতু একটা বিশেষ কাজে পপুলার। এইদিকে ভিতরে কোথায় যেন ওই ভিতর দিক দিয়ে এই কি বলে লঞ্চ ঘাট। তো যেটা বলছিলাম, দৌলদিয়াতে কখনো স্টে করা বা দাঁড়ানো অত সেফ না, কারণ এইখানে আপনারা জানেনই কী কারণে এটা বিখ্যাত। তো এইখানে কাহিনী হচ্ছে কি, অনেক স্ক্যাম চলে, অনেক দালাল থাকে, নেশাখোর থাকে। এই কারণে দৌলদিয়াতে মানে স্টপ না দেওয়াটা সব সময় বেটার। এখানে একবার খাবারের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে মানে কি সব জঘন্য খাবার, দাম প্রচুর বেশি। ক্ষুধা লাগলে দরকার হলে কিছুক্ষণ চেপে ধরে ঘাটের ওপারে যে খাবেন, অথবা এই এলাকায় আসার আগে খেয়ে নেবেন। তবে দৌলদিয়াটা খাবারের জন্য আমার কাছে খুবই জঘন্য মনে হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। নিজের গাড়ি থাকলে তো কোনো প্যারাই নাই, কারণ যেখানে সেখানে একটু দাঁড়ায় খাওয়া দাওয়া করা যায়। তো আমার গাড়িতে এখন 1 দাগ তেল আছে। 1 দাগ তেল হয়েছে আমার মানিকগঞ্জ থেকে আমি অনেক দূর চলে আসছি। 1 দাগে এই গাড়িতে সাধারণত 3 লিটার ফুয়েল থাকে। তো 3 লিটার ফুয়েল মানে আমার যদি 50 করেও মাইলেজ দেয় 150 কিলো, মানে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো 1 দাগ দিয়ে। তবে না, আমি ভরে রাখবো, এমন যেন না হয় যে বাড়ির দরজার কিছুক্ষণ আগে গাড়ি একদম ফুস হয়ে গেল। তো দেখি কতক্ষণে না ব্লিঙ্ক করে। এই কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই 1 দাগ আছে, এটা নিজেই ব্লিঙ্ক করা শুরু করবে। ব্লিঙ্ক করার কারণটা হচ্ছে তখন একদম ইমার্জেন্সিতে বিড়াল ইমার্জেন্সিতে চলে যাবে। ইমার্জেন্সিতে গেলে তখন ওই গাড়িতে 1 লিটার মতো ফুয়েল থাকে। চলুন আগাতে থাকি, সুন্দর একটা রাস্তা এনজয় করি। এই যে এখানে একটা গোয়ালন্দ বাজার। তো এই যে এই মামা আছে, তেল বিক্রি করে, তো খোলা তেল পুরো, মানে ওই তেলের ক্রাইসিসের সময় একমাত্র এই দোকানে আমি একদম ভরপুর তেল পাইছি এবং ভরপুর পুটকি মারছে। গাড়িতে তেল মানে কোথাও তেল নাই, আমাকে নিতে হলে এইখান থেকে নিতে হবে, কারণ আমি কোনো রকম বাসায় পৌঁছে গেলেও বাসা থেকে আমি ব্যাক করতে পারবো না। এখানে আমাকে এইখান থেকে তেল নিতেই হবে, আর কোথাও তেল নাই, এরকম একটা অবস্থা। তো আমি বাধ্য হয়ে এখান থেকে তেল নেই। তেল নেওয়ার পরে আমার গাড়ি খানিকটা পুটকি মারা, গাড়ি আর টানে না। গাড়ি টান তুললে গাড়ি একটা ঘ্যার 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 শব্দ করে, মানে একটা নকিং সাউন্ড করে। তো কি আর করার, কোনোরকমভাবে বাসা পর্যন্ত গেছি, যে
আবার কোনো রকম ঢাকা পর্যন্ত রিটার্ন করছি। রিটার্ন করতে করতে আমার অলমোস্ট 400 কি 450 কিলো চালানো হয়েছে, মানে টোটাল ডিস্টেন্স। তো আমার ফুল ট্যাঙ্কি শেষ। তখন আমি যেমনি হোক ভালো একটা পাম্প থেকে তেল নেই, এরকম খোলা তেল আর কখনোই না, খোলা তেলকে একদম না বলে দিছি। তো খোলা তেলের ক্ষেত্রে সবসময় সাবধান। যদি আপনি একটি ভালো গাড়ি চালাই ফেলেন তাহলে অবশ্যই ভালো জায়গা থেকে তেল নিতে হবে। আর আপনি যদি পুরাতন কোনো গাড়ি চালান, যেমন টিভিএস মেট্রো, তারপর RX100, মানে ছোটোখাটো যেসব হিরো হুন্ডা, এই গাড়িতে আপনি সয়াবিন তেল দিলেও এই গাড়ি চলবে, তাও মাইলেজ দেবে আবার 100। জাস্ট কিডিং। ওইসব গাড়িতে তেমন কোনো প্যারাই হয় না, যেই তেল দেবেন সেই তেলেই কাজ করবে। এখন একটা কফি ব্রেক নিলাম এই গোয়ালন্দ মোড় থেকে। তো ফরিদপুরের রাস্তার দিকে যাইতে সামনে নিমতলা থেকে ডাইরেক্ট মধুখালী রাস্তায় উঠে যাব। ফরিদপুর শহরে এন্ট্রি নেব না। তো মানে প্রিপারেশন নিতে একটু টাইম লাগে, যেহেতু ব্যাগ বাঁধা, একটু সময় কম লাগছে। ফোন মানি ব্যাগ সব আছে, ওকে। তো আগানো যাক। এই ভিউ অ্যাঙ্গেলটাও খারাপ না, দারুণ আছে। তবে গাড়ির পিক আপের সাথে একটু একটু কাঁপে। ভিডিওটা আমি বাসায় গেলে ভালোভাবে দেখতে পারবো যে কতটুকু স্টেবল, বা স্টেবিলাইজার আবার ইউজ করা লাগবে কি না। আমি রক স্টেডি মোডেই আছি, প্লাসে দেইনি। রক স্টেডি আর রক স্টেডি প্লাস দুইটা আছে এই কি বলে DJI Action 5 Proতে। তবে আজকের জার্নিটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগছে অন্য দিনের থেকে, কারণ আজকে আমার পিঠে কোনো ব্যাগ নাই। আমি জাস্ট জ্যাকেটটা পরে আছি আর আমার কোনো ব্যাগ নেই। ব্যাগ না থাকার একটা রিজন হচ্ছে যে আমার পিছনে যে ওয়েদারের ব্যাগটা বাঁধা। হ্যাঁ, তো ব্যাগটা প্রথমত একটা অস্থির ব্যাগ, বাইকের জন্য বেস্ট, এবং এই ব্যাগের উপরেই আরও কিছু টেন্ট, তাঁবু, অনেক কিছু রাখা যায়। তো আমি সেইখানেই আমার ঘাড়ের ব্যাগটা রেখে দিছি, আমার ল্যাপটপ, তারপর ক্যামেরার যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো মিলায়ে, মানে যা যা আছে ওই ছোটো ব্যাগে সেটা। তো এটা মেবি পুলিশের চেকপোস্ট, যদিও আমার পেপার সব ওকে না। এখানে ট্রাক ধরছে, বাইক না, এখানে ট্রাক ধরা হচ্ছে, ধরুক। আজকে আমার বাইকটা অনেক দারুণ মাইলেজ দিচ্ছে। তো আমি ঢাকা থেকে 2 দাগ নিয়ে বের হয়েছিলাম, আর যখন আমি মানিকগঞ্জে আসি তখন 1 দাগে নামে। এমনকি আমি মাগুরাতে অলমোস্ট চলে আসছি, কিন্তু এখনও সেই 1 দাগই আছে। ভাবছিলাম ইমার্জেন্সিতে গেলে নেব, কিন্তু নেই। না, 200 অল্প করে নিয়ে রাখি, কারণ আমার টাকাই আছে অল্প। তো যেহেতু আমি মানিকগঞ্জ থেকে কত কিলো হবে, 30, 15, 20, কত হয়, 35-65 কিলোমিটার। আর এদিকে
10-15 এই 70-80 কিলো, এই এখন এক দাগই আছে। 70-80 কিলো তো চালাই ফেলছি এক দাগ নিয়ে। তো দেখি মাইলেজ কেমন দিচ্ছে আসলে। 45.8, ভালো মাইলেজ, হাইওয়ের জন্য ঠিক আছে। তো যে এক দাগ আছে, এই এক দাগ নিয়ে আমি বাড়িতে যাব আমার 200 টাকা তেল নিয়ে। দাগ বাড়লো না দেখে একটু কষ্ট পাইলাম, ভাবছিলাম অ্যাটলিস্ট 2 দাগ হবে। তো দেখে শুনে রাস্তা ক্রস করতে হবে, পিছনে অনেকগুলো গাড়ি আছে, আস্তে যাই। হুম। তো সামনে একটা টোল প্লাজা আছে, ওইখানে আমাকে টোল দিতে হবে 10 টাকা। তারপরে আমার আর কোনো খরচ নাই, এক টানে বাসায়। তো টোল প্লাজার পরে এদিকে রাস্তা অনেক সুন্দর। আমার এইরকম রাস্তায় রাইড করতে সব সময় ভালো লাগে, যে রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর গাছ থাকবে এবং মাঝখানে রাস্তা। এই রকম রাস্তায় রাইড করেও শান্তি আছে, মানে গরমকালে রাস্তাটা অ্যাটলিস্ট ঠান্ডা থাকে। আমি গত সেপ্টেম্বরে বাইক নিয়ে সিলেট গেছিলাম, সিলেট যাওয়ার পথে রাস্তার কাজ চলছে দেখে রাস্তার দুই পাশের গাছগুলো সব ছাঁটাই করে ফেলা, রাস্তা বড় করার চেষ্টা করা হচ্ছে। আর গরমের মধ্যে যখন রোডটা পড়ে একদম আপনাকে কালাভুনা বানিয়ে দেবে গরমে। তো কালাভুনা হতে না চাইলে বেশি বেশি করে গাছ লাগান, রাস্তার পাশে লাগান বেশি করে, তাহলে আপনি নিজেও ড্রাইভ করার সময় সুন্দর মতো আগাতে পারবেন। এই মাগুরা থেকে ঝিনেদা ঢোকার পথে, মানে ঝিনেদাতে ঢোকার এই 5 কিলোমিটার আগে মেবি এই রাস্তা এখানে মানে অনেক ভাঙার, জায়গায় জায়গায় গর্ত। তবে এই রাস্তার সবচেয়ে বড় ভিলেন হচ্ছে এই গাছগুলা, যে মাঝে মধ্যে রোদ পড়লে তাও রাস্তার ভাঙাগুলো অনেক দূর থেকে ক্লিয়ার দেখা যায়। এখানে ভাঙার উপরে কিছু কিছু জায়গায় এমনভাবে ছায়া পড়ে থাকে যে কোনো বোঝার উপায় নেই যে ওইখানে ভাঙা আছে আর গাড়ি ওর উপরে পড়ে যায়। তো এইরকম জায়গায় ধীরে সুস্থে রাইড করাই ভালো। তবে একটা কথা বলতে, এই গাছগুলো দিয়ে এই জায়গাটা কিন্তু পুরো একদম অস্থির লেভেলের সুন্দর লাগছে। সামনের ব্রেকটা ঠিক মতো ধরছে না, মেবি ব্রেক শু গন, ব্রেক শু চেঞ্জ করতে হবে খুবই দ্রুত। এখন আমি তো ঢাকা থেকে চলে আসছি, কি আর করবো। আচ্ছা, তো প্যারা নাই, আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো, কারণ আমি জানি আমার এলাকাতেও সুজুকির শোরুম আছে। আমি জানি যে আমার এলাকা থেকে আমি এটা কালেক্ট করতে পারবো, কিন্তু সুজুকির শোরুমে দাম অনেক বেশি, আমি অনলাইন থেকে কিনলে অল্প দামে পেয়ে যাবো। আর আমি যদি সুজুকির শোরুমে যাই আমার একদম পকেট খালি করে দেবে। আর অনলাইনে অল্প দামে পাবো বলে ভাইবেন না যে ফেক টেক প্রোডাক্ট, না, ভালো জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে, মানে যেখান থেকে রেগুলার নেই তার থেকেই নেব। শুধুমাত্র সে আমাকে কুরিয়ার করে দেবে, তার দোকানে যাব না আমি। তো দেখি, আমি আমার ইঞ্জিন অয়েল চেঞ্জের টাইম অলমোস্ট হয়ে গেছে। আমি এই ট্রিপটা কমপ্লিট করে ঢাকা ফিরে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো। আর এই কি বলে, ব্রেক শুটা ভাবছিলাম ঢাকা যে চেঞ্জ করে ফেলবো, তবে এখন মনে হচ্ছে যে ঢাকা যাওয়ার মতো অবস্থা নাই। মানে এখন আমি কেবল বাসায় যাব, ঈদ করব, ঈদের পর একটা বিয়ের দাওয়াত আছে সেখানে যাব। তো তারপরে আবার সে ঢাকা ব্যাক করব কখন, সেটা অনেক দেরি। তো ইঞ্জিন অয়েলটা টিকবে, কিন্তু আমার এই ব্রেক শুটা টিকবে না। ব্রেক শুর জন্য অর্ডার দিতে হবে। ব্রেক শুটা আমার 26-এ চেঞ্জ করার কথা, অলরেডি 27 হয়ে গেছে। ধরলে একটা শব্দ করে, মেবি সব শেষ, ডাইরেক্ট ঘষা খাচ্ছে। যা ভাবতেছি হয়তো তাই। যেহেতু 6 কিলোমিটার, আমি প্রায় অলমোস্ট চলে আসছি আমার বাসার দিকে। তো আগাতে থাকি, ভাল লাগতেছে। ইয়া, রাস্তাটা অনেক সুন্দর, আমার বাসায় আসার রাস্তাটা দারুণ। ও
আমি এখন চলে এসেছি আমার হোম টাউন ঝিনাইদহ সিটিতে। তো আজকে আমার ট্যুর গেল 148, এখনও বাসা পর্যন্ত যাইতে অলমোস্ট 2 কিলো মতো হবে, মানে টোটাল 150 কিলো। তো ফরিদপুর হয়ে ঘুরে আসলে মানে ফেরি দিয়ে এই নবীনগর থেকে ফেরি দিয়ে ফরিদপুর হয়ে ঘুরে আসলে 165 কিলোমিটার হয়। আর আমি যদি ভিতরের রাস্তা দিয়ে আসি তাহলে 150 কিলোর মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ এবং আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।